হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে পরশর টেস্ট পেপার থেকে দেখো পেজ নাম্বার 262। এখানে তোমাদের ভৌত বিজ্ঞানের যে সেটটা দেওয়া হয়েছে সেই সেটে আমরা সমস্ত বিভাগ গ এবং ঘয়ের আনসারগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন বলছে, ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো। এক হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হলে আবহাওয়া পুরো পরিবর্তন হয়ে যাবে। বিশ্ব উষ্ণায়ন মানে গ্লোবাল ওয়ার্মিং, তাহলে সেখানে উষ্ণতা প্রচুর বাড়বে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা যাবে, প্রবল বন্যা, ঝড়, খরা ইত্যাদি কিন্তু দেখা যাবে। মেরু অঞ্চলের বরফ গলে যাবে, ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে গিয়ে উপকূলবর্তী অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হবে। নেক্সট গাণিতিক প্রশ্ন, এখানে বলছে যে 2 অ্যাটমসফিয়ার চাপে 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত। এরকম অঙ্ক আমি অনেকবার তোমাদের এক্সপ্লেন করে দিয়েছি। দেখো এখানে 2 এটিএম চাপ, উষ্ণতা 300 কেলভিন, কেলভিনেই দিয়েছে, আর কোনো চেঞ্জ করার দরকার নেই। অক্সিজেনের ভর হচ্ছে 64 গ্রাম, আয়তন বের করব। অক্সিজেনের গ্রাম আণবিক আয়তন তোমরা জানো, অক্সিজেন হচ্ছে 16, O2 হচ্ছে তাহলে 16 দিয়ে 32, তাহলে 32 গ্রাম মানে 1 মোল, 64 গ্রাম দিয়েছে আমাদের, মানে সেটা হচ্ছে কত, 2 মোল। আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ পি ভি ইজিক্যাল টু এনআরটি। আমাকে ভি জানতে চেয়েছে, তাহলে পিটা নিচে চলে আসবে, তাহলে এনআরটি বাই পি। মানগুলো বসিয়ে দেবে এখানে, তাহলে সেটা তোমরা পেয়ে যাবে। দেখো 24.6 লিটার, এটা হচ্ছে নির্ণেয় আয়তন। দেখো একদমই সময় কম, সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কিন্তু যতটা কম সময়ের মধ্যে বোঝানো হচ্ছে তবুও কিন্তু তোমরা বুঝতে পারবে, তার কারণ অলরেডি অনেকগুলো আমরা এগুলো এক্সপ্লেন করেছি অনেকগুলো ক্লাসে। নেক্সট, -3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেন্টিমিটার কিউব। চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতায় কোন উষ্ণতা উত্তপ্ত করলে তার আয়তন 1 লিটার হবে। সূত্র কি জানো, V1/T1 = V2/T2। V1 হচ্ছে 750, V2 হচ্ছে 1 লিটার হবে। T2 বলেছে -3 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0 ডিগ্রি মানে 273, তাহলে -3 মানে কত, 270 কেলভিন। T2 হচ্ছে আমরা টি ধরলাম। তাহলে উপরে V1/T1 ছিল, মান বসাবে। V1 হচ্ছে 750, T1 270, V2 হচ্ছে 1000, T এটা। তাহলে T কত, T উপরে গেলে 750টা নিচে চলে আসবে, 750টা নিচে আসবে, আর 270টা উপরে যাবে। হিসাব করবে 360 কেলভিন, এটা হবে আনসার। কেমন? এবার এটা তোমাদের অন্তিম উষ্ণতা, তাহলে আমাদের সেটা যদি সেলসিয়াসে বার করতে হয় তাহলে কী করবো, সেলসিয়াসে করার জন্য এবার আমরা যেমন সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়ার সময় কী করি, 273 যোগ করি। এখানে এবার কেলভিন থেকে আমরা সেলসিয়াসে যাব, 273 মাইনাস করে 87 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, কোনো প্রিজমের একটি তলে আলোকরশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হয়ে 60 ডিগ্রি করে নির্গত হলো, চ্যুতি হচ্ছে 40 ডিগ্রি, প্রতিসরক কোণ। একদমই সোজা প্রশ্ন দিয়েছে। আপতন কোণ I1 30, নির্গমন কোণ 60 ডিগ্রি, ডেল্টা চ্যুতি হচ্ছে 40। ডেল্টা তুমি জানো, চ্যুতি মানে I1 + I2 - A, তাহলে এ কত বার করতে বলেছে, তাহলে এ কত হবে, এটা এদিকে নিয়ে আসলে ডেল্টাটা এদিকে চলে যাও, মাইনাস হয়ে যাবে। তাহলে 30 + 40 90, থেকে 40 বাদ দাও, তাহলে হয়ে যাচ্ছে 50 ডিগ্রি। অথবা দিয়ে প্রশ্ন, কোনো সমতল প্রতিসরক মাধ্যমে আলোকরশ্মির আপতন কোণ 45, প্রতিসরণ কোণ 30 ডিগ্রি, মাধ্যমে প্রতিসরাঙ্ক কিছুই নেই এখানে। আপতন তুমি জানো, প্রতিসরাঙ্ক মানে sin I বাই sin R, তাহলে sin 45 বাই sin 30, sin 45-এর মান 1/√2, sin 30-এর মান 1/2, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো কত। আচ্ছা আমি এটা একবার করে দিই, অনেকের হয়তো প্রবলেম হতে পারে। নিচে আছে 1/2, তাহলে হয়ে গেল 2/1 উপরে তুলতে গেলে। তো 2 মানে কত, এই উপরকার 2টাকে আমি √2 × √2 লিখতে পারি, তো তার কারণ √2 × √2 কত হয়, √4, 4-এর বর্গমূল সে 2 হয়, তাই না? তাহলে একটা √2 কেটে যায়, তাহলে √2 পড়ে থাকে, তাহলে √2 আনসার। √2 আনসার দেওয়া আছে তোমাদের, কিন্তু তোমরা √2 মানে কত সেটা তো জানো, √2 √3 কিছু কিছু মান তোমাদের জানতেই হয়, তাহলে মানটা বসে দেবে যে √2 মানে হচ্ছে 1.414। এরপরে নেক্সট, এই কোশ্চেনটা আমি আগে করে দিয়েছিলাম একবার। সূত্র হচ্ছে এনপিটি সূত্র। 10টা 40 ওয়াটের বাল্ব, তাহলে 10 × 40 এবং কত সময় চলে, 6 ঘন্টা, গুণ করবে। পাখার ক্ষেত্রেও 5টা আছে 80 ওয়াটের, 6 ঘন্টা চলে। টিভি আছে একটা 80 ওয়াটের, 6 ঘন্টা চলে। সব ক্ষমতাগুলোকে যোগ করবে, দেখবে হয়ে যাচ্ছে এত ওয়াট আওয়ার। কেমন? এটা হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তি। তাহলে ওয়াট আওয়ারকে কিলোওয়াট আওয়ার করতে গেলে, কিলো করতে গেলে 1000 দিয়ে ভাগ, সেটা হচ্ছে এত কিলোওয়াট আওয়ার, মানে সেটা বিওটি, একই জিনিস, কিলোওয়াট আওয়ার যা সেটাও বিওটি। তাহলে একদিনে এত ইউনিট, 30 দিনে কত, 30 দিয়ে গুণ করবো, তাহলে 158.4 বিওটি ইউনিট। সমযোজী তড়িৎযোজী আগের ক্লাসে হয়ে গেছে। ইথিলিন অণুর গঠন আগে হয়েছে। H2S প্রস্তুতির জন্য HNO3 নাইট্রিক অ্যাসিড কেন ব্যবহার করা হয় না, তার কারণ HNO3 যদি ব্যবহার করি তাহলে কী হবে, এই যে ফেরাস সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে প্রথমে এখানে আমাদের ফেরাস নাইট্রেট উৎপন্ন হবে, তার সঙ্গে H2S উৎপন্ন হবে, কিন্তু এই H2S আবার ওই HNO3-এর সঙ্গে বিক্রিয়া করবে, নিয়ে ওই HNO3 যেহেতু একটা তীব্র জারক পদার্থ, তাহলে H2S-কে জারিত করে দেবে সালফারে।
কেমন, H2Sকে সালফারে জারিত করে দেবে এবং নিজে দেখো NO এবং H2Oতে পরিণত হয়ে যাবে। কেমন, তাহলে H2S জারিত হয়ে হলুদ বর্ণের সালফার পরিণত হয়ে যাচ্ছে, তাহলে H2S আমরা পাচ্ছিই না, তাই জন্য HNO3 আমরা ব্যবহার করতে পারবো না। এরপরে সালফার ট্রাইঅক্সাইডকে সরাসরি জলে দ্রবীভূত করে কেন H2SO4 তৈরি করা যায় না, তার কারণ এখানে তৈরি মানে যদি আমরা সরাসরি প্রথমে আমরা কী করি, ওলিয়াম মানে তৈরি করি, তারপরে সেটা জল মেশাই, তাই তো। কিন্তু সরাসরি যদি আমরা এখানে SO3কে জলে মেশাই, H2SO4 তৈরি হবে, কিন্তু সেখানে প্রচুর তাপ উৎপন্ন হবে, অনেক SO3 কুয়াশার মতো বাইরে বেরিয়ে যাবে, বেশিরভাগই SO3কে আমরা পাবো না, তাই না। তাহলে এই জন্য প্রথমে আমাদের এটা 98% গাঢ় H2SO4 মিশিয়ে H2S2O7 ওলিয়াম তৈরি করা হয়, তাই না। প্রথমে ওলিয়াম তৈরি করা হয়, তারপর জল মিশিয়ে তাকে তা থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। তার মেন প্রবলেম হচ্ছে প্রচুর তাপ উৎপন্ন হবে, বেশিরভাগ SO3 মানে সিস্টেম থেকে বাইরে চলে যাবে, আমরা পাবোই না, কুয়াশার মতো বাইরে বেরিয়ে যাবে। এরপর থার্মিট পদ্ধতি জানো তোমরা, আগের ক্লাসে হয়েছে। এরপরে অনেক দিন খোলা যদি রাখা হয়, তাহলে সেই ক্ষেত্রে ধাতব জিনিস, কপারের তৈরি জিনিস সবুজ ছোপ হয়ে যায়। কেন, তার কারণ কপার কী করে, বাতাসে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় CO3 ডট দেবে, CuOH হোল টুয়াইস, এটা কিন্তু উৎপন্ন করে। কেমন, বেসিক কপার কার্বনেটের সবুজ আস্তরণ উৎপন্ন করে, তাই জন্য কিন্তু সবুজ ছোপ পড়ে। সমবায়বতা হয়েছে, সমবায়বতা মানে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ভিন্ন ধর্ম বিশিষ্ট একাধিক যৌগগুলোকে আমরা কী বলবো, সমবায়বতা। যেমন প্রোপান 1 ওয়াল আর প্রোপান 2 ওয়াল, দুটোরই আণবিক সংকেত, মেন আণবিক সংকেত কিন্তু একই, কার্বন যোগ করবে সব, একটা দুটো তিনটে কার্বন রয়েছে, হাইড্রোজেন কটা, 6 আর 2 হয়ে যাচ্ছে 5, 6 7 8, তাহলে হাইড্রোজেন 8টা এবং অক্সিজেন হচ্ছে একটা। এখানেও দেখো কার্বন একটা দুটো তিনটে, হাইড্রোজেন কটা, 3 3 6 আর 1 7 আর 1 8, আর অক্সিজেন একটা। তার মানে এখানেও C3H8O, তাহলে আণবিক সংকেত একই কিন্তু ধর্ম আলাদা আলাদা, প্রোপান 1 আর প্রোপান 2 কিন্তু আলাদা, তাহলে এদের আমরা বলবো সমাবয়ব। কেমন না, ধর্মটাকে বলবো আমরা সমাবয়বতা। টেফলনের মনোমার টেট্রাফ্লুরোইথিলিন, এটা গ্যাসকেট ভাল্ব তৈরি ব্যবহার করা হয়। 4.1 এটা তোমাদের আগে হয়ে গেছে। যারা যারা পর্ষদের পিডিএফগুলো চাইছো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, শুধুমাত্র পর্ষদ টেস্ট পেপারের তোমরা জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের সলিউশন নিতে পারো। শুধু জীবনবিজ্ঞান বা শুধু ভৌতবিজ্ঞান হবে না, শুধু পর্ষদটা তোমরা নিতে পারো, যে শুধু পর্ষদে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের পিডিএফ তোমরা চাইছো, সেটা করতে পারো, তাহলে ফিটা হাফ হয়ে যাবে। বা পর্ষদ এবং তার সঙ্গে এবিটিএ দুটোর পিডিএফও নিতে পারো। কেমন, যারা যারা ইচ্ছুক তারা পেড ক্লাসে যুক্ত হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এরপরে 4.2 বলছে, এখানে 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করালে এসটিপিতে কত আয়তনের হাইড্রোজেন তৈরি হবে। এখানে আমাদের প্রথমে বিক্রিয়াটা দেবে, বিক্রিয়া দেওয়ার পরে এই জিনিসগুলো লিখবে, সোডিয়াম 23, তাহলে দুটো আছে, তাহলে 46 হবে, জল 18, তাহলে 36 হয়ে যাবে, আর এটা এত, তাহলে 36 গ্রাম থেকে হাইড্রোজেন তৈরি হয়েছে 22.4 লিটার, 1 গ্রাম থেকে 22 4.5 গ্রাম থেকে ইন্টু 4.5 করবে 2.8 লিটার আয়তন। 4.2 অথবা বলছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে H2SO4 বিক্রিয়া ঘটাবো, তাহলে সম্পূর্ণ যদি আমি 4 গ্রাম যদি NaOH-কে প্রতিস্থাপিত মানে প্রশমিত করি, তাহলে কত H2SO4 লাগবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 80 গ্রাম NaOH-কে প্রশমিত করতে H2SO4 কত লাগছে, 98, তাহলে 1 গ্রামে কত হবে, বাই 80, 4 গ্রামে কত, ইন্টু 4, তাহলে আনসার হবে 4.9 গ্রাম। আয়তন প্রসারণ গুণাঙ্ক তোমরা পারবে। কঠিনের প্রসারণ, তরল এবং গ্যাসের প্রসারণের উদাহরণ এখানে দেওয়া হয়েছে। কঠিনের হচ্ছে গরুর গাড়ির কাঠের চাকাতে লোহার ব্লেড পড়ানো। থার্মোমিটারে পারদের প্রসারণ, এটা তরলের প্রসারণ উদাহরণ। গ্রীষ্মকালে গাড়ির যে কোনো চাকার টায়ার ফেটে যাওয়া বা টিউব ফেটে যাওয়া, সেগুলো হচ্ছে গ্যাসের প্রসারণের এক্সাম্পল। কেমন, বা বেলুনের মধ্যে বেলুন রোদ্রে রাখলে ফেটে যায়, সেটা হচ্ছে গ্যাসের প্রসারণের এক্সাম্পল। এগুলো কিন্তু আগে হয়ে গেছে, ওকে। এরপরে 2, 3 এবং 4 ওহম রোধ শ্রেণীর সমবায়ে যুক্ত করব, তাহলে কী হবে, সরাসরি যোগ করতে হবে, যোগ করলে পেয়ে যাবো আমরা 9 ওহম। যাদের মনে হবে ফাস্ট বলছি বা তাড়াতাড়ি দেখাচ্ছি, তারা আরও একবার দেখে নিও, কেমন, বা স্লো করে নিতে পারো। কেমন, তার কারণ হচ্ছে যে অনেকগুলো পিডিএফের আনসার আমাদের করতে হচ্ছে, সেগুলো আবার ক্লাসও দিয়ে দিচ্ছি, অনেকে পেড ক্লাসে নেই, তারা চাইছো, যেহেতু অনেক রিকোয়েস্ট করছো, তাই জন্য ক্লাসগুলোও দিয়ে দিচ্ছি, কিন্তু সময় কমের জন্য কিন্তু আমি তোমাদের একটু তাড়াতাড়ি করছি। কারণ আগেরগুলো অনেক লেট হয়ে গেছে, মানে অলরেডি মানে অনেকটা লেন্দি হয়ে গেছে ভিডিওগুলো, লেট নয়, আগের ক্লাসগুলো 40 মিনিট 45 মিনিটও হয়ে গেছে, 30 মিনিটেরও বেশি হয়ে গেছে, সেখানে অনেকবার তোমাদের ভালো করে বোঝানো হয়েছে, এখন জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদমই লাস্টের দিকে, তোমরা জানো এগুলো। সমান্তরাল সমবায় কী হবে, 1/RP লিখবো, পি মানে প্যারালাল শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, প্যারালাল মানে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, তাহলে এরকমভাবে 1/R1, 1/R2, 1/R3 করবে,
যা হবে শেষে যেহেতু 1/rp ছিল, তাহলে শুধু rp হবে কত হবে, উল্টে যাবে এটা, তাহলে 12/13 হবে। এর অনুপাত বলেছে, এটা একটা অনুপাত করবে, অনুপাতটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে এটা অনুপাতটা কত হচ্ছে দেখো, উপরে থাকছে 3 × 39, নিচে 4, তাহলে 39.4। তাহলে এটা হবে আনসার। বোঝে কোনটাতে তুলোরোধ বেশি? আমরা এটাতে দেখলাম 12/13, আর ওটা ছিল কত, আমার ওটাতে বেশি ছিল, কত ছিল 9 ওহম ছিল। তাহলে কোনটা বেশি? শ্রেণীর সমবায় কিন্তু তুলোরোধ সবসময় বেশি হয়। লেঞ্জের সূত্র পারবে, ব্যাটারি থেকে সমপ্রবাহ পাওয়া যায়। একটা প্রশ্ন দিয়েছি তোমাদের, যে একটা পরমাণুর কেন্দ্রকে 92টা প্রোটন আছে, 143টা নিউট্রন। তাহলে 92টা প্রোটন মানে পারমাণবিক সংখ্যা 92, ভর সংখ্যা কত হবে প্রোটন আর নিউট্রন যোগ করে যেটা হয়, সেটা হচ্ছে 235। একটা আলফা বেরোবে, আলফা বেরোলে উপরেরটা 4 কমে, তাহলে 235 থেকে 4 কমে 231 হলো। পারমাণবিক সংখ্যা 2 কমে, তাহলে 90। প্রশ্ন ছিল প্রোটন কটা থাকবে উৎপন্ন মৌলে, 90টা থাকবে। নিউট্রন কটা থাকবে, তো এখন প্রোটন আর নিউট্রন মিলে 231, সেখান থেকে 90টা প্রোটন বাদ দেবো, 141টা নিউট্রন থাকবে। আর নক্ষত্রের শক্তির উৎস নিউক্লিয় সংযোজন, তড়িৎ ঋণাত্মকতা বলা হয়েছে, এখানে দিয়ে দিচ্ছি। পর্যায়গত ধর্ম, ধাতব তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্য। ভোল্টামিটার কি? যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেটাই ভোল্টামিটার। স্পর্শ পদ্ধতি অনেকবার হয়েছে, ভালো করে প্র্যাকটিস করে যাবে। নেসলার বিকারক শর্ট কোশ্চেনে আসে সাধারণত 1 নম্বরের। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড মানে K2HgI4 এর যেটা ক্ষারীয় দ্রবণ, সেটাকে নেসলার বিকারক বলে। এখানে যে জিনিসটা দেওয়া হয়েছে এটা একটু বলে দিই। এটা দেখো ইথানল, হিসাব মতো এটা ইথানল, তাই না? এটা C2H5OH, এটা ইথানল। যদি গাঢ় H2SO4 দেই এবং তার সঙ্গে খেয়াল করবে 170°, এটা অনেকে গন্ডগোল করে, টেম্পারেচারটা দেখে না। টেম্পারেচারটা দেখবে, আরও একটা প্রশ্ন রয়েছে, এটা আমরা প্র্যাকটিস করিয়েছি কেমন, সেটাও কিন্তু অনেক সময় দেয়, সেটাও কিন্তু ভালো মতো দেখে যাবে। 170 যদি দেয়, তাহলে সেখানে ডিহাইড্রেশন হবে, জল বেরিয়ে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন আর এখানকার OH নিয়ে জল বেরিয়ে যাবে, তাহলে এখানে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে তো CH2 পড়ে থাকবে, আর এখানে CH2 ডাবল বন্ড, এটা হচ্ছে ইথিলিন। ব্রোমিন আর CCl4 মিডিয়ামে যদি দাও, তাহলে একটা করে ব্রোমিন যোগ হয়ে যাবে, তার মানে ইথিলিন ডাইব্রোমাইড তৈরি হয়ে যাবে, আর এই ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। আর যদি নিকেল আর হাইড্রোজেন দাও 250°C, তাহলে বিজারণ হবে, মানে আরও একটা করে হাইড্রোজেন যোগ হবে, তাহলে এখানে 3টে, এখানেও 3টে হাইড্রোজেন হয়ে যাবে, ইথেন তৈরি হবে। আর এগুলো তোমরা পারবে, এগুলো তোমরা দেখে নিও। তাহলে আজকে পরশো টেস্ট থেকে আমরা আরও একটা সেটের আনসার দেখে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তার কারণ তোমাদের মাধ্যমিক কমপ্লিট হয়ে গেলে নেক্সট আমরা তোমাদের যখন 11-এ উঠবে, তোমাদের সায়েন্সের ক্লাস আমরা স্টার্ট করে দেবো। কেমন? আমি সাধারণত যেটা চেষ্টা করব সেটা হচ্ছে কেমিস্ট্রির ক্লাস দেওয়ার। বাকি সাবজেক্টের ক্লাস হবে কিনা সেটা আমি বলতে পারছি না, কিন্তু কেমিস্ট্রির ক্লাসটা তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পাবে। কেমন? আমি পার্সোনালি তোমাদের কেমিস্ট্রির ক্লাসগুলো তোমাদের দেবো। ওকে। আর যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো, পিডিএফগুলো চাইছো, বা শুধু পর্ষদের পিডিএফ চাইছো, তারাও কিন্তু যোগাযোগ করতে পারো, এখনও সময় আছে, তাহলে তোমাদের পিডিএফগুলো থেকে পড়তে সুবিধা হবে। কেমন? তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।